মাধ্যমিক ২০২৬-এর জীবনবিজ্ঞান পরীক্ষা নিয়ে কি একটু টেনশনে আছেন? মনে হচ্ছে, ইস, সারা বছর তো ঠিকঠাক করে পড়া হলো না, এখন কি হবে? কোনো চিন্তা নেই। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন একটা স্মার্ট স্ট্র্যাটেজি দেখব, যেটা ফলো করলে প্রস্তুতি যেমনই থাকুক না কেন, ৯০% নম্বর কিন্তু আসতেই পারে। চলুন তাহলে একদম শুরু করা যাক। আচ্ছা, অনেকেরই তো মনে হয় যে জীবনবিজ্ঞান সিলেবাসটা বিশাল বড় আর বেশ কঠিন, তাই না? ওই যে হরমোন, স্নায়ুতন্ত্র, তারপর আবার বংশগতি, এত কিছু একসাথে মনে রাখা তো প্রায় অসম্ভব ব্যাপার। এই ভয় বা চিন্তাটা কিন্তু খুব স্বাভাবিক। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিশ্বাস করুন, এই কৌশলটা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, তাহলে খুব সহজেই কিন্তু ৯০% বা তারও বেশি নম্বর চলে আসবে। তাই আর দুশ্চিন্তা নয়। এবার চলুন আসল স্ট্র্যাটেজিটা কি সেদিকে মন দেওয়া যাক। তাহলে সেই ৯০% নম্বর তোলার ব্রহ্মাস্ত্রটা আসলে কি? এটা হলো একটা স্মার্ট স্ট্র্যাটেজি। এর জন্য কিন্তু পুরো বই লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকারই নেই। শুধু কয়েকটা খুব নির্দিষ্ট বিষয়ের ওপর একটু বেশি করে জোর দিলেই হবে। এই ব্রহ্মাস্ত্রের ৩টে প্রধান স্তম্ভ আছে। ১ নম্বর হল চিত্র বা ডায়াগ্রাম, ২ পার্থক্য, আর ৩ নম্বর হল ছোট প্রশ্ন। ভাবুন তো, এই ৩টে জায়গায় যদি দখল আনা যায়, তাহলে একটা বিরাট অংশের নম্বর কিন্তু একদম হাতের মুঠোয়। কারণ ডায়াগ্রামে পাকা ৫ নম্বর থাকেই, পার্থক্য লেখা তুলনামূলকভাবে সোজা, আর ছোট প্রশ্ন থেকেই আসে ৩৬ নম্বর। আচ্ছা, এবার আসা যাক অধ্যায়ের কথায়। পুরো বইয়ের সব অধ্যায় কি সমান গুরুত্ব দিতে হবে? একদমই না। আমরা প্রথমে সেই অধ্যায়গুলো টার্গেট করব যেগুলো বোঝা খুব সোজা, কিন্তু পরীক্ষায় নম্বর আসে অনেক বেশি। এগুলোকেই আমরা বলছি গোল্ডেন চ্যাপ্টার। শুনলে হয়তো অবাক হবেন যে জীবনবিজ্ঞানের মোট ৫টা অধ্যায়ের মধ্যে মাত্র ২টো অধ্যায় থেকেই কিন্তু ৪১ নম্বর আসে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪১। তার মানে প্রায় অর্ধেক নম্বরে এই ২টো অধ্যায় থেকে তুলে নেওয়া সম্ভব। লক্ষ্যটা অনেক সহজ হয়ে গেল, তাই না? এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। দেখুন, অধ্যায় ৫ অর্থাৎ পরিবেশ আর তার সম্পদ থেকে আসে ২৪ নম্বর, আর অধ্যায় ২ মানে জীবনের প্রবাহমানতা থেকে আসে ১৭ নম্বর। তাই আমাদের প্রথম কাজ হবে অন্য সবকিছু আপাতত পাশে রেখে এই দুটো অধ্যায় একেবারে ঝরঝরা করে তৈরি করে ফেলা। চলুন এবার প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখে নিই যে ঠিক কোন কোন টপিকগুলো আমাদের পড়তেই হবে। মনে রাখতে হবে, আমরা কিন্তু সব পড়তে যাচ্ছি না, শুধু সেইগুলোই পড়ব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রথম অধ্যায়টা আমরা জানি বেশ বড়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে যে টপিকগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো হলো অক্সিন হরমোনের কাজ, প্রতিবর্ত চাপের পথটা, ফোটোট্রপিক চলন, আর অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য। এই কয়েকটা টপিক ভালো করে পড়লে বড় প্রশ্ন কমন পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয় অধ্যায়, এটা আমাদের একটা গোল্ডেন চ্যাপ্টার। এখান থেকে একটা ছবি বা চিত্র আসার সম্ভাবনা প্রায় ১০০%। তাই নিউরন অথবা ক্রোমোজোমে ছবিটা খুব খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে। এর সাথে মাইটোসিস আর মায়োসিসের পার্থক্য আর মেটাফেজ দশার বৈশিষ্ট্য, এই দুটো বিষয় অবশ্যই দেখে নিতে হবে। তৃতীয় অধ্যায়টা কিন্তু অনেকটা অঙ্কের মতো। এখানে মুখস্থ করার থেকে বোঝার আর প্র্যাকটিস করার ব্যাপারটাই বেশি। মেন্ডেলের এক সংকর জননের যে চেকারবোর্ডটা আছে, ওটা ভালো করে অভ্যাস করতে হবে। আর থ্যালাসেমিয়ার কারণ আর মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, এই দুটো প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় থেকেও কয়েকটা খুব কমন প্রশ্ন বারবার আসে, যেমন ল্যামাক আর ডারউইনের মূল বক্তব্য কী ছিল, সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য, আর সুন্দরী গাছ, ক্যাকটাস ও রুই মাছের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো। এই টপিকগুলো পড়লেই যথেষ্ট, কারণ প্রশ্ন মূলত এগুলো থেকেই তৈরি হয়। আর এইবার হলো আসল গোল্ডেন চ্যাপ্টার, অধ্যায় ৫। সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি নম্বর কিন্তু এখান থেকেই আসে। যে টপিকগুলো কোনোভাবেই ছাড়া যাবে না সেগুলো হলো নাইট্রোজেন চক্রের ধাপগুলো, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলো কি কি, ইনসিটু আর এক্স সিটু সংরক্ষণের উদাহরণ, আর ব্যাঘ্র প্রকল্প বা প্রজেক্ট টাইগার। মনে রাখতে হবে, এখান থেকেই কিন্তু ২৪ নম্বর আসবে। কি পড়তে হবে তা তো জানা গেল, কিন্তু শুধু পড়লেই তো হবে না, পরীক্ষায় ঠিকভাবে লিখতেও তো হবে, তাই না? কিভাবে উত্তর লিখলে পুরো নম্বর পাওয়া যায়, এটাও কিন্তু একটা শিল্প। চলুন উত্তর লেখার সঠিক নিয়মগুলো একবার চট করে দেখে নিই। একটা খুব জরুরি বিষয় হলো
2 নম্বরের প্রশ্নের উত্তর সবসময় পয়েন্ট করে 2-3টে বাক্যের মধ্যে শেষ করতে হবে, বেশি লেখার কোনো দরকার নেই। আর 5 নম্বরের প্রশ্নগুলো সাধারণত 3+2 বা 2+3 এইভাবে পার্টে পার্টে ভাগ করা থাকে। তাই বড় নোট মুখস্থ না করে প্রত্যেকটা অংশের জন্য আলাদা করে উত্তর দিন। এতে পরীক্ষকের নম্বর দিতে খুব সুবিধা হয়। এত সব কিছু দেখে কঠিন মনে হচ্ছে? একদম না। এই পুরো স্ট্র্যাটেজিটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখানে একটা খুব সহজ দৈনিক 1 ঘন্টার রুটিন দেওয়া হলো, যেটা ফলো করা কিন্তু মোটেও কঠিন নয়। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় বের করতে হবে। প্রথম 20 মিনিট কোনো চাপ না নিয়ে গল্পের বই পড়ার মতো করে টেক্সট বুকটা শুধু পড়ুন। পরের 20 মিনিট যা পড়লেন সেটা না দেখে লেখার চেষ্টা করুন। আর শেষ 20 মিনিট অবশ্যই একটা ডায়াগ্রাম আঁকা অভ্যাস করুন। বিশ্বাস করুন, এই 1 ঘন্টার রুটিন কিন্তু প্রস্তুতিতে জাদু করে দিতে পারে। তাহলে চলুন পুরো কৌশলটা এক নজরে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের উইনিং ফর্মুলাটা কি? প্রথমত, ডায়াগ্রাম, পার্থক্য আর ছোট প্রশ্নে জোর দিতে হবে। দ্বিতীয়ত, অধ্যায় 5 আর 2 দিয়ে পড়া শুরু করতে হবে। তৃতীয়ত, পয়েন্ট করে টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে। আর চতুর্থত, প্রতিদিনের 1 ঘন্টার রুটিনটা কিন্তু মেনে চলতেই হবে। আর সবশেষে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, জীবনবিজ্ঞানে পরিষ্কার হাতের লেখা আর সুন্দর করে আঁকা চিত্র মানেই কিন্তু বাড়তি নম্বর। খাতা যত গোছানো থাকবে, পরীক্ষকের মনে তত ভালো প্রভাব পড়বে। এই সহজ কৌশলগুলো মেনে চলুন, দেখবেন সাফল্য আসবেই।